ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল ট্রাভেলে বের হয়েছি আবার আফটার গত বছরের পর থেকে মাঝখানে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করা হয়নি। সো আমি যাচ্ছি সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়াতে। সো এখন আমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আমি এবং আপনার ভাইয়া। তো বুকিংগুলো আগেই কনফার্ম করে নিতে হয়। বুকিং কনফার্ম করে লাগেজগুলো আমরা দিয়ে দিয়েছি। তো আমরা বোর্ডিং পাসও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এর মাঝে আমরা ট্রাই করছি আমাদের যে এমার্জেন্সি ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা গুছিয়ে নিব, যেটা ই ভিসা কপি, টিকিট কপি এবং দুইটি দেশ যেহেতু প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা করে বুকিং করা আছে হোটেল রিজার্ভেশন। তো সেগুলো আলাদা প্যাকেট করে আলাদা করে গুছিয়ে আমরা চলে যাচ্ছি। একটু স্ন্যাক্স নিব, বিকজ অফ দ্যাট আমরা দুপুরে লাঞ্চের পরে নাস্তা করে নিই। ওই যে দেখেন আপনার ভাই একটা খুব মিষ্টি একটি হাসি দিচ্ছে। তো ইমিগ্রেশনে আসলে কাস্টমস অফিসার আমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যেহেতু দেশের পারিপার্শ্বিক অবস্থা এখনও স্টেবল পজিশনে আসেনি। সো যদিও আমরা এর আগে ইন্টারন্যাশনাল ট্রাভেল আরও 2-3 বার করেছি, আপনারা আমার ব্লগে দেখেছেন, তো সেই সম্পর্কিত কিছু খুঁটিনাটি বিষয় আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার এর আগে কোথায় গিয়েছেন। সেটা আমরা ব্যাংকক গিয়েছিলাম তো ট্রাভেলের জন্য, সেটা আমাদেরকে বলতে হয়েছে। এবং প্রফেশনালিজমে আমরা কি আছি, আমরা দুইজনই সার্ভিস হোল্ডার। সো সেই ধরনের কোয়েশ্চেনগুলো ওরা আমাদেরকে করলো। এবং আমরা কবে ফিরে আসবো, এই ধরনের কোনো প্ল্যান, এই প্ল্যানটা মানে কিভাবে আমরা করেছি এবং হোটেল রিজার্ভেশন দেওয়া আছে কি না। তো মোটামুটি ব্যাংককে আমরা যখন গিয়েছিলাম 2017-তে, এর চেয়ে বেশি পরিমাণে কোয়েশ্চেনের সম্মুখীন আসলে হতে হয়েছে। সো আমরা কোনো নেগোশিয়েটে যাইনি এবং কোনো বার্গেনিংও করিনি। ওনারা যতটা ভদ্রভাবে আমাদেরকে কোয়েশ্চেন করেছে, আমরা অ্যান্সার দিয়ে বের হয়ে এসেছি। এখন আমরা ওয়েট করবো গিয়ে আমাদের অ্যারাইভাল ফ্লাইট, যেটা ফ্লাইট আমরা নিয়েছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকেই আমাদের টিকিট কনফার্ম হয়েছে। তো এয়ারলাইন্সের জন্য আমরা ওয়েট করেছি। তো আমাদের সর্বোচ্চ সহযোগিতায় ছিল আমাদের আমরা যাদের কাছ থেকে ভিসা করেছি জার্নি বাই ইয়ার, ওইখানে অল ইন ভাই ছিল, আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সিঙ্গাপুর ভিসাটা পাওয়ার জন্য। বিকজ অফ দ্যাট সিঙ্গাপুরে গিয়ে এখন ভিসা খুবই কম দিচ্ছে, লাক ফেভার করেছে আসলে সিঙ্গাপুরের ভিসাটা পাওয়াতে আমাদের। তো আমাদের এই টিকিট কনফার্ম করে ছিল, আমরা 2-3টা ট্রাভেল এজেন্সিতে নক করেছিলাম। তো বাই কোটেশন নিয়ে আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইস সেটাই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। গিয়ে আমাদের টিকিট পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে 42,500 করে পার পারসন। সেটা ট্রানজিট ভিসা ছিল। প্রথম আমরা সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোডে যাব, মালয়েশিয়া থেকে 3 দিন স্টে করে, তো সেখান থেকে আমরা মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমরা সিঙ্গাপুর আসব। দেন আমরা 8 ঘন্টা ট্রানজিট পাবো সিঙ্গাপুর থেকে, দেন আমরা ঢাকায় ফিরব। এইভাবে আমাদের ফ্লাইটটা কনফার্ম হয়েছে। তো যেহেতু আমাদের সিঙ্গাপুরে আমরা ডাবল ভিসা পেয়েছি, আমরা এন্টার করব সিঙ্গাপুরে, কারণ যেহেতু আমাদের ভিসাটা আসলে অ্যাক্টিভ করার জন্যই আমরা আবার ঢুকবো, যেহেতু আমাদের কাগজপত্র সবই কমপ্লিট করা আছে। তো কাগজপত্র বলতে বর্তমানে ইমিগ্রেশন ক্রস করার জন্য সিঙ্গাপুরের অ্যারাইভাল ভিসা। তো আসলে অ্যারাইভালের জন্য গিয়ে আইসিএ একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে। আইসিএ ফর্মটা ফিল আপ করার মানে এই আমরা অ্যারাইভ করব সিঙ্গাপুরে, ততবারই ওই ফর্মটা ফিল আপ করে অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে। তো এই আমরা বোর্ডিং পাস পেয়ে গিয়েছি। দেখো আমাকে খুশি খুশি লাগছে আসলে, অনেকদিন পরই আমরা আবার একটু বের হয়েছি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মেয়েগুলা খুব সুন্দর, ওদের ড্রেস কোডগুলোও আসলে খুব সুন্দর, ওদের ব্যবহার এত ভালো। আমি আসলে সিঙ্গাপুর এয়ারলাইন্সেও ট্রাভেল করেছি, থাই এয়ারলাইন্সেও ট্রাভেল করেছি। থাই এয়ারলাইন্সের মেয়েগুলা দেখতে অপূর্ব সুন্দরী। এটা ওদের গিয়ে এশিয়াতে থাইল্যান্ডের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী আসলে, আমার যতটুকু মনে হয়েছে।
যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাভেল হচ্ছে ডিনার হিসেবে কি দিয়েছে সেটা দেখতেই পাচ্ছ। সেটা ছিল একটি পাস্তা, চিকেন বেক পাস্তা, সাথে খুব দারুণ একটা ডেজার্ট ছিল। জুস তো তারা দিচ্ছেই, কফি ছিল, প্লাস হচ্ছে আরেকটা সালাদ ছিল। তো বান বাটার টাটার মানে ইন্টারন্যাশনাল ইয়েগুলো হচ্ছে গিয়ে এয়ারলাইন্সগুলোতে খুবই মজার খাবার দেয়। হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি ডিনারটা কমপ্লিট করে 11টায় আমাদের ফ্লাইট ছিল। ডিনারটা কমপ্লিট করে আমরা 11টা না, সরি, আমাদের ফ্লাইট ছিল 11:55-তে। ফ্লাইট হচ্ছে 1 আওয়ার ডিলে করেছে, তো এটা ক্লিনিং করতে সময় লেগেছিল। তো আমাদের ফ্লাইট স্টার্ট হয়েছে সম্ভবত রাত 1:30টায়, হ্যাঁ রাত 1:30টা থেকে। তো আমার তো হচ্ছে খুবই একটা কৌতূহল কাজ করছিল। অনেক দিন পরে আমরা আবার ট্রাভেল করছি। আমরা ব্যাংকক গিয়েছিলাম, তো তখনও আমাদের একটি খুব কৌতূহল নিয়ে আমরা ট্রাভেলটা করেছি। আসলে ট্রাভেল করতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে যদি সাথে তোমার ভাইয়া থাকে, বাচ্চারা থাকে। তো এইবার হচ্ছে আমি বাচ্চাদের এই কারণে নেইনি, সেটা হচ্ছে ওদের এক্সাম আছে। আসলে ট্রাভেলটা অনেক হ্যাজার্ড হয়ে যাচ্ছিল, এত শর্ট টাইমের মধ্যে তারা এই ট্রাভেলটা নিতে পারবে না। সো আমি হচ্ছে ওদেরকে এবার নিই নাই, বাট ইচ্ছা আছে যে হচ্ছে নেক্সট ইয়ার আমরা তাদেরকে নিয়ে আবার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ট্রাভেল করব। তো প্লেন হচ্ছে ফ্লাই শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ফ্লাই করছে। তো মেঘের সাথে যখন প্লেন একটু ধাক্কা খায় তখন কিন্তু প্লেনটা খুব মানে জাম্পিং করে, একটু কাঁপে, একটু খুব ভয় লাগে। আসলে আমি আসলে প্লেনে যখন ফ্লাইট করি তখন মানে দোয়ার উপরেই থাকি, আলহামদুলিল্লাহ দোয়া পড়তে থাকি। বাচ্চাদের কথা মনে হয় যদি সাথে তারা না থাকে, দোয়া ইউনুস পড়তে থাকি। আসলে ট্রাভেলে যদি তুমি দোয়া কিংবা কোনো ভালো কিছু দেখলে সূরা আমরা পড়ি, দোয়া পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে ওই ট্রাভেলটা সম্পূর্ণ একটা ইবাদতে পরিণত হয়। সিঙ্গাপুর হচ্ছে প্রায় 4 ঘন্টার একটি ফ্লাইট ছিল। তো সিঙ্গাপুর মোটামুটি একটু দূরেই ঢাকা থেকে, যতটুকু আমি কাউন্ট করেছি। ব্যাংকক থেকে প্রায় 1.5 ঘন্টা সময় বেশি লাগে। তোমরা হচ্ছে রুট প্ল্যানটা দেখতে পাচ্ছ এখানে। আমি মানে হচ্ছে ইয়েসে থেকে, প্লেন থেকে এখানে সামনে যে মনিটর থাকে প্লেনের সামনে, সেখান থেকে আমি ভিডিওটা করেছি। রুট প্ল্যানটা এখানে দেখিয়ে দিয়েছে ওরা। তো প্লেন তো হচ্ছে ফ্লাই করছে, অনেকখানি উপরে চলে এসেছে, প্রায় 45,000 ফিট উপরে থাকে প্লেন যখন ফ্লাই করে। তো আসলে একটু ভয়ই লাগে। প্লেন অলরেডি আমাদের হচ্ছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে চলে এসেছে। সকাল তখন প্রায় 6:30 বাজে। তো আমার হচ্ছে নতুন আরেকটি দেশে ঘোরার একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে, এটা নিয়ে আমি খুবই চিয়ারিংয়ের মধ্যে আছি। একটা বিষয় হলো, প্লেন যখন হচ্ছে নিচের দিকে নামতে থাকে, প্লেন কিন্তু অনেক বেশি উপরের দিকে উঠে যায়। প্লেন যখন নিচের দিকে নামতে থাকে তখন হচ্ছে কেবিন ক্রুরা বলতে থাকে যে হচ্ছে আপনার হচ্ছে বেল্টটা ফার্স্ট এন্ড করে বেঁধে রাখবেন, প্লাস হচ্ছে নিচের দিকে ঝুঁকবেন না, হচ্ছে চেয়ারের দিকে হচ্ছে পিঠটা যাতে আমরা হেলান দিয়ে স্ট্রেট হয়ে বসা থাকি, এবং ব্যাগগুলো এবং আশেপাশে যাতে কোনো ল্যাপটপ কিংবা কোনো গ্যাজেট যাতে ওপেন না থাকে। বিকজ রানওয়েতে যখন প্লেন রান করে তখন কিন্তু একটু রিস্কের মধ্যেই প্লেনটা থাকে। তো অবশ্যই তারা অ্যানাউন্সমেন্টও দিতে থাকে, প্রোগ্রেস অ্যানাউন্সমেন্ট, প্লাস হচ্ছে কেবিন ক্রুরাও প্রতিনিয়ত হচ্ছে রাউন্ড দিতে থাকে। তো হচ্ছে ব্যাপারগুলো একটু খেয়াল করলেই আমরা বুঝবো। আসলে ফ্লাইট করা কিন্তু আসলে একটু কঠিনই, যদিও অনেকেই মানে ইউএসএতে যেতে হলে প্রায় 27 ঘন্টার ফ্লাইট করে, বাট হচ্ছে একটু করে এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু আসলে বড় ফ্লাইটের জন্য প্রিপেয়ার অনেকে হয়। তো আমার হচ্ছে আজকে হচ্ছে এই ব্লগের আমার প্রথম ব্লগটা আমি দেখাচ্ছি টোটাল জার্নির, এবং পরবর্তীতে আমি হচ্ছে টোটাল যে ট্রাভেলটা আছে এটা ট্রাভেলের আমি খুঁটিনাটি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য হচ্ছে দেখতে থাকুন পরবর্তী ব্লগগুলো, একটা করে আমি সমস্ত ডিটেলস বলবো, এবং ডিটেলসগুলো অবশ্যই তোমাদের হচ্ছে কাজে আসবে, উপকারে আসবে। তো ছোটো ফ্লাইটগুলোতে কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেটা হচ্ছে না জানা থাকলে আমরা এয়ারলাইন্সের ভেতরে কিংবা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে একটু সমস্যার মধ্যে পড়তে পারি।
পরবর্তী ভিডিওগুলো আমি এজন্যই শেয়ার করব হচ্ছে তোমাদের সাথে, যাতে এ ধরনের ছোট ছোট সমস্যাগুলো ট্রাভেল করতে গিয়ে আপনাদের পড়তে না হয়। হচ্ছে আমাদের সাথে অনেক সময় অনেক লাগেজ থাকে, ক্যারিং ব্যাগ থাকে, বাচ্চারা থাকে, তো আসলে কনসেন্ট্রেশন সব দিকেই দিতে হয়। ব্যাপারগুলো যদি জানা থাকে তাহলে আমাদের জন্য এই বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যায়। রিলেটেড আরও অনেক খুঁটিনাটি বিষয় তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমার পরবর্তী ব্লগগুলো তোমরা দেখতে থাকবে এবং প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক দিবে অবশ্যই। ততক্ষণ পর্যন্ত ফি আমানিল্লাহ।